কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না। আমার মনে কুগাই ছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর। হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না। যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি ভেবে দেখছি, এই জন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওর কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সেই শয়তানকে দেখেছেন এবং হাসপাতালে যাওয়ার সময় নাকি তিনি সহকারী পাদ্রীকে বলেছিলেন তিনি জীবনে এই চেয়ে ভীতিকর আর কোনো কিছুই কখনো দেখেননি। সেই শয়তানকে দেখে প্রথম পাদ্রী সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর দ্বিতীয় পাদ্রী সাহেব নিজের জীবন হারিয়েছেন। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কথা শুনে আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি বা প্রশ্ন করি। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, আমি তার কাছে জানতে চাইলাম এখন আমাদের করণীয় কি। সে আমাকে জানালো এসব কারণে চার্চের নাকি বদনাম হতে পারে। এই খবর বাইরে বের হলে চার্চের সম্মানহানিও হতে পারে, আর একজন মানুষের জীবনও গিয়েছে। তাই তিনি আমাকে দেখা মাত্রই হাত জোর করে বুঝিয়ে দিচ্ছিলেন তারা আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে ইচ্ছুক নন। আর তাই আমি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলাম। ঘটনার এই পর্যায়ে একটু পেছনে ফেরা যাক। আচ্ছা, আপনাদের মনে আছে সোবাহান হুজুরের কথা, যিনি ফাতিমার সাথে কথা বলার সময় ফোন কেটে দিয়েছিলেন আর আমার মেয়ের কথা শুনে শেষ মুহূর্তে ফোন বন্ধ হয়ে গিয়েছিল? হঠাৎ করে কেন তিনি পালিয়ে গেলেন এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি। সেদিন রাতের বেলা আমি আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা আমাকে জানালেন বাড়িতে আসার পর থেকেই হুজুর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। আম্মার কাছে সবকিছু শোনার পরেও তিনি বেশ সাহসিকতার সাথে ফাতিমার সাথে থাকা শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফাতিমা তার কথা বলার মাধ্যমে হুজুরকে ভেতর থেকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল। আর ফাতিমা যখন ওনাকে পেছন ফিরে দেখতে বলেছিল, তিনি ফাতিমার কথা শুনে পেছন ফিরে তাকান। পেছন ফিরে তাকানোর পর তার চেহারার রং উড়ে যায়। তাকে দেখে প্রচন্ড ভীত মনে হচ্ছিল। তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন আর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান। 2 দিন পর আমাদের কাছে খবর আসে সেই হুজুর ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণ শুনলেও আপনারা অবাক হবেন। তার ইন্তেকালের কারণ হার্ট অ্যাটাক। কিন্তু সেই পাদ্রীর মতোই এই খবর শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না হুজুরের মৃত্যুর পেছনে ফাতিমার সাথে থাকা শয়তানের অবশ্যই কোনো যোগসূত্র আছে।
আমরা চার্চ থেকে আর হুজুরের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেদের মতো চেষ্টা চালাতে থাকি ফাতিমাকে সেই শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য। এর মাঝে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তেমন সমাধান দিতে সক্ষম হননি। আমাদের সমস্যার কথা ধীরে ধীরে মানুষের নিকট পৌঁছেছিল। কিছু মানুষের সাথে পরিচয়ও হয় যারা কিনা প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করে থাকেন আর সমাধান দিয়ে থাকেন। ব্যাপারটা এমন না যে তারা কোনো ধর্মীয় গুরু বা রুকাইয়া স্পেশালিস্ট, তারা এইসব বিষয়ে গবেষণা করে থাকেন বলে আমরা জানতে পারি। এমনই এক প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের সাথে আমাদের কথা হয়। তারা এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানেন বলে আমাদের জানান এবং তারা এই সমস্যা ডিল করতেও নাকি জানেন। আমি তাদের সাথে কথা বলে বেশ আশ্বস্তই হই, কেননা তাদের কথা বলার ধরনটা ছিল এমন যেন আমি কি চাচ্ছি আর কি ভাবছি তা বলার আগেই তারা বুঝতে পারছেন। তারা বেশ ভালোভাবেই নিশ্চয়তা দিলেন এবং এমন সব কথা বললেন যে আমি তাদের কথায় বলতে গেলে এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে আসন্ন শনিবার বাসায় আসার অনুরোধ করি, কেননা ওই দিনই ফাতিমার বাবাও বাড়িতে থাকবেন। যথারীতি সন্ধ্যার আগে দিয়ে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছান। তাদের হাতে ক্যামেরা এবং সাথে ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি। তারা মোট 4 জন এসেছিল। তারা নিজেদের সাথে আনা যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে আমার মেয়ের ঘরে চলে গেলেন। আমি এবং ফাতিমার বাবা তাদের সাথে ফাতিমার রুমে চলে গেলাম। ফাতিমার রুম ছিল অন্ধকার, জানলাগুলো ছিল বন্ধ। তারা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে যন্ত্রপাতি সেট করে ফাতিমার সাথে কথা বলার চেষ্টা চালান। ফাতিমার চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায় আর বলে, মা, এই কার্টুনগুলোকে আবার কোথায় খুঁজে পেলি? তোর এসব করার কোনো দরকার নেই মা। আর যাদের সাথে করে নিয়ে এসেছিস তারা তো মিথ্যেবাদী। এই কি কও? আসছি। আমাদের কোনো দরকারে কাজে লাগে না, তাদের ওইসব কাজ করার কোনো দরকার নেই। বরং তাদের যে জিনিসটার দরকার সেটা তোদের পেছনের টেবিলের প্লেটে রাখা আছে। ফাতিমার কথা শুনে আমরা সবাই পেছন ফিরে তাকাই। দেখলাম টেবিলে সত্যি একটি প্লেট রাখা আছে। সেই প্লেটে বড় একটি ছুরি রাখা ছিল। তারপর আমরা সবাই ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখলাম ইনভেস্টিগেশন টিমের টিম লিড প্লেটের দিকে এগিয়ে গেলেন আর প্লেটে রাখা ছুরি হাতে তুলে নিলেন। আমরা কেউই জানি না এই ছুরি এবং প্লেট কোত্থেকে এখানে এলো। সেই লিড ছুরিটি হাতে নেন আর মুখ হাঁ করে তার বাম গাল বরাবর হ্যাঁচকা টান দেন। সাথে সাথে সম্পূর্ণ গলা কেটে যায় এবং তাজা রক্তের স্রোত বইতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো নিজের গাল নিজ হাতে কাটার পরও